খোলা আকাশ দেখলে কেমন সুন্দর লাগে না, মনটা যেন তরতাজা হয়ে ওঠে। ঠিক মনে পড়ে কোভিড সিচুয়েশনের সময়, তখন তো কোথাও বেরোতে পারতাম না, তবে এই ছাদটাই ছিল খোলা জানালা আমার কাছে। বারে বারে ছুটে আসতাম এই আকাশ দেখবো বলে, খুব ভালো লাগতো জানো। নমস্কার, সবাই কেমন আছো? আমি লিপিকা, আর আজকের এই একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে একটা বিশেষ দিন, আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। বাড়িতে ঢোকার পরেই সবটা এখনও গুছিয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করছি একটু একটু করে যেন নর্মাল হতে। তবে প্রথম কদিন একদম মন বসছিল না, সত্যি কথা। কেমন ঘুম আসছিল না, রাত্রিবেলা মনে হচ্ছিল যে কেমন একটা অচেনা জায়গায় চলে এসেছি। খুব অদ্ভুত ব্যাপার জানো, আমার সকাল 6টায় ঘুম ভেঙে যাচ্ছিল। তো শ্রাবণ মাসে বাবার জন্মদিন, আর সকাল থেকে না আমি বলিনি, কাউকেই বলিনি, বাবার ছেলেও জানে না। শুধু একবার একটু বলতে হয়েছিল দুধটা আনার জন্য, তো ব্যাস ওইটুকুই। এখন ও চলে গেছে অফিসে, আর আজকে সকালবেলা আমার ভাই এসেছে, আর বাবা আর মাম্মা। তো আমি সকালবেলা টিফিনগুলো করে নিয়ে তারপরে দুপুরের রান্নাপাতির জন্য একা একা সব কাটাকুটি রান্না শুরু করে দিয়েছি। কাউকে এখনও বলিনি যে আমি আয়োজনগুলো করা শুরু করে দিয়েছি। শুধু মনে হয় যখন দুধটা আনতে বলেছিলাম ওর বাবাকে, তখন হয়তো একটু হলেও বুঝতে পেরেছে, জানি না। তো আমি ওই টুকটুক করে একটু শুরু করছি রান্না। ডালটা করলাম, তার আগে ভাজাভুজিগুলো কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে একে একে আলু, পটল, বেগুন এগুলো ভাজছিলাম, আর সাইডে দুধ চাপিয়ে দিয়েছি পায়েসের জন্য। আজকের খুব অনেক রান্না করছি না, কারণ আমরা এই কজনই আছি। আর কি হয়, অনেকটা করলে না পরে গিয়ে যদি নষ্ট হয়, আমার হাতে না অনেক খাবার তৈরি হয়, কিন্তু পরে গিয়ে যদি নষ্ট হয় না, তখন খুব খারাপ লাগে। তাই ভেবেছি আজকে যতটা লাগবে ততটাই রান্না করতে। তো আলু ভাজা হয়ে গেছে, আর আজকে রান্নাটা করতেও না একটু দেরি হয়েছে। আমি বুঝতে পারছিলাম বাবা কিছু বলছে না, কিন্তু একটু উসপাস করছিল। ভাবছি এত দেরি কেন হচ্ছে। তো পরে যখন খাবারগুলো বেড়ে ডেকেছি যে এই যে তোমার জন্মদিনে আজকে তুমি খাও, বসো, তো তখন বলছে, ও তুমি এই সব করছিলে ওই জন্য দেরি হয়েছে। আমি তাই ভাবছি এত কেন দেরি হচ্ছে। আমি আবার বললাম যে হ্যাঁ বাবা, আমি না বুঝতে পারছিলাম যে তুমি কেমন একটু উসফুস করছিলে, যে কি হলো, এত কেন দেরি। আমি তো বলতেও পারছিলাম না, ভেবেছিলাম কি একেবারে সব রান্নাগুলো করে সাজিয়ে তারপরে বাবাকে ডেকে বলবো যে তুমি আমাদের আশীর্বাদ করো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তুমি বসো। তো তার আগে কি হয়েছে, যখন মাম্মামও ভাবছে, মাম্মাম স্নান হয়ে গেছে, মাম্মাম সেদিনকে বাড়ি ছিল, স্কুলে যায়নি। তো ও এসে রান্নাঘরে এসে কেকটা দেখতে পেয়েছিল। তো প্রতিবারে আমি কেকটা বানাই, কিন্তু এবারে এত কিছুর মধ্যেখানে না সবটা করে আমি আর পেরে উঠিনি। আর বাড়িতে এসেছিও এই জাস্ট কদিন হয়েছে, সবটা না আমি গুছিয়ে উঠতে পারিনি এখনও। এর মধ্যেই যতটা যা পারছি তো রান্নাগুলো করেছি,
আর একটা পেস্ট্রি আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো সেটাই আর কি। আর মাম্মাম দেখে ফেলেছিল ওই পেস্ট্রিটা। তো সেইটা দেখেই ওর বাবাকে বলেছিল, কিছু একটা হয়তো বলেছিল। তো আমি আবার বলেছি, থাক এখন বলিস না, আমরা সারপ্রাইজ দেবো। তখন বলছে, তাই আজ বাবার হ্যাপি বার্থডে, সে কি মজা। এই ডাকটা নিয়েও একটা গল্প আছে। তো অদ্ভুত, অনেকে যারা শোনে ভাবে যে কেন এই নামটা বলে। তো এটা বলি, এটা হচ্ছে ওনাদের দুজনার ভালোবাসার নাম, একে অপরকে শেখানো। আমি প্রথমে দাদাই বলা শিখিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখি যাকে ডাকবে, মানে বাবাকে ডাকবে, তো বাবার যদি পছন্দের নাম যদি উনি নিজেই পছন্দ করেন তাহলে ওটাই ভালো। তো বাবা বলেছিল আমাকে বাবা ডাকবে, মানে অ্যাকচুয়ালি বাবার বাবা শিখিয়েছিল, কিন্তু বাবার বাবাটাও কেমন শুনতে লাগে না, অনেকে শুনলে কি ভাববে না কি শিখিয়েছে বাড়িতে। তো ও বেসিক্যালি ওইটা বলে না, ও বাবা বলে। তো ওই ডাকটাই থেকে গেছে, ওটাই বলে ডাকে। তো বাবারও ভালো লাগে, তাই জন্য আমিও আর কিছু বলি না। যে ডাকবে আর যে শুনবে তারা দুজনেই যদি ওই নামটাই ভালোবাসে তাহলে তাই হোক, সমস্যা কোথায়। তো বিয়ের পর থেকে আমি চেষ্টা করি আমার পরিবারের বা আমার আশেপাশের মানুষরা এই জন্মদিনে যেন বিশেষ একটা আদর পায়। সারা বছর তো আছেই, কিন্তু আমি নিজেও হয়তো পছন্দ করি আমার জন্মদিনটা আমার ভালোবাসার মানুষজনগুলো একটু স্পেশাল ফিল করাক আমাদের। তো তেমনভাবে নিশ্চয়ই অপরজনও তাই চায়। আর আমি না এটা ভীষণ পছন্দ করি। তো আমি চেষ্টা করিও একটু নিজের ছোঁয়া দিয়ে সেই দিনটাকে আরও বিশেষ বানাতে। তো কথা বলতে বলতে মোটামুটি কিছুটা কাজ এগিয়েছে। আর কি হয়েছে, এখানে তো নতুন এসেছি, আমার কোনো হাউস হেল্পারও আমি এখনও নিয়ে উঠতে পারিনি, যার ফলে আমাদেরই সবটা দেখতে হচ্ছে। আমি কি করছি, রান্না করার সাথে সাথে বাসনগুলো একটু পরিষ্কার করে নেওয়ার, কারণ পরে গিয়ে না ওই এক বেসিন বাসন হবে। আর মাজার জন্য আমার মোটিভেশন ভিডিও দেখতে হবে ইউটিউবে গিয়ে, কী কাণ্ড না। পায়েসটা আমি দেখে এসেছি আমার বরই বানায়, তবে ও যখন ব্যস্ত থাকে কাজে ওটা আমিই বানাই। আর আজকের কাজু বাদামটা আনা হয়নি, তাই আমি ভেবেছি কাজু বাদামের জায়গায় আমন্ড ব্যবহার করব। খেতে কিন্তু ভালো হয়েছে। কদিন আগে মা এসেছিল, মা বাবা ছিল, মা বাবার বিবাহবার্ষিকী ছিল। তো মা বাবার বিবাহবার্ষিকীতে আমার আর আমার বরের আবদার হয়েছে মায়ের হাতের পায়েস খাওয়া। তো মা বানিয়েছিল এই আমন্ড দিয়ে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আজকেরও বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, একদম বাংলাদেশি ইলিশ। তো ওটাকে আমি ভাবলাম যে ঝোল না করে সর্ষে ইলিশ করব। তো সেটারই প্রিপারেশন করছিলাম। ইলিশ মাছের না বেশ কয়েকটা পদ শিখেছি, জানো তো, একাই শিখেছি, কিন্তু শিখেছি। প্রথমে বিয়ের আগে আমার বাবা যখন ইলিশ মাছ আনতো, বর্ষাকাল পড়া মানেই বাবার ইলিশ আনা শুরু। মা তো মাঝে মাঝে বিরক্তই হয়ে যেত, তুমি কি আর কোনো মাছ পাও না, স্বাভাবিক। কিন্তু বিয়ের আগে এই একটা স্পেসিফিক রান্না ছিল বা মাছ ছিল বলা যায়, আমি রান্না করতাম।
আর ওটা আমার বাবার জন্যে। বাবা খুব ভালোবাসতো। বাবা আমাকে বলতো যে এই মাছটা আনলে যেন পিঙ্কি রান্না করে। মা আমাকে দেখিয়ে দিত কিছুটা, আর করতাম। আর কোনো বিশেষ রান্না কি কোনো হয় না, আমি হচ্ছি সেই মানুষ যে ভালোভাবে সবজি রান্না করতে পারতাম না, কিন্তু ইলিশ মাছ করতে পারতাম। মানে বুঝতে পারছো তো? তো আসলে সেইভাবে সময় হয়ে উঠতো না, বা সময় দিতামও না বলা যেতে পারে। যখন আমরা বুঝি না যে আরও অনেকে আছে, তখন আমরা সেটাতে হয়তো মাথা গলাই না। কিন্তু বিয়ের পরে সেইটাই আর কি একটু অসুবিধা হতো, আমি সেইভাবে রান্না পারতাম না, তবে শেখার চেষ্টা করতাম। তখনই সবে সবে ইউটিউব দেখা, মাকে জিজ্ঞাসা করা, কিছুটা প্রথম প্রথম বড় দেখিয়ে দিত। তো সেইভাবেই এগোনো আজকের মোটামুটি বলা যায় যে করতে পারি কিছু। আর ছিল মাংস রান্না, এই মাংস আর ইলিশ মাছটা আর ম্যাগি। তো এই তিনটে আমি করতাম যখন ভালো লাগতো, মানে ভালোবেসে, তখন খুন্তি নাড়ার মতো। আর এখন তো এটা ডেলি। তবে আমার ভালো লাগে নতুন রেসিপি ট্রাই করতে, কিছু জিনিস দিয়ে যেগুলো হয়তো ওইভাবে কোনো দিন খাইনি, সেইগুলো দিয়ে নতুনভাবে কিছু ট্রাই করা, সেটা আমার ভালো লাগে। কিছু কিছু সময় ওটাতে পাস হয়ে যায়, আবার কিছু কিছু সময় এক একটা এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। এক্সপেরিমেন্ট ফেলও হয়, তবে ওই হয় না যে ফেল করি বলেই হয়তো পরের বারের ওইটার আমি ভুল বুঝতে পারি, আর তারপরের বারে গিয়ে ওটা দুর্দান্ত হয়ে যায়। তেমনভাবেই ছিল পোলাও। প্রথম পোলাওটা ভালো হয়নি প্রথম দিনে, কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছি, যারা নতুন আছো না, এখন সবে সবে সংসার শুরু করেছো, বা এখন তো অনেকেই একা থাকে, একা নিজের জন্য রান্না করে, তো তারাও কিন্তু ডিমোটিভেট হবে না। অ্যাকচুয়ালি প্রথমে কেউ বিয়ের পর থেকে এই জীবনটা শুরু করে, কেউ এখনকার দিনে তো ধরো জবের জন্য হোক, কলেজের জন্য হোক, ইউনিভার্সিটির জন্য, অনেক কারণে এখন সিঙ্গেল থাকে অনেকে, একা থাকতে হয়, নিজের রান্না নিজের সবটা করতে হয়। তো সেটার জন্য বলি, ডিমোটিভেট ফিল করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি নিজেই একটা লাইফ মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি পরে মানে বিয়ের পরে পরে আমি না বুঝে উঠতেই পারতাম না যে কী করব আর কী করব না, কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব। তো অ্যাকচুয়ালি মানুষকে না ভীষণ সময় দিতে হয়, মানে একটু সময় তো দিতেই হয়। সময়ের সাথে সাথে অনেক কিছু ঠিক হয়। আমি প্রথমে হয়তো খুব ভালো করতে পারতাম না, এখনও যে খুব ভালো করি সেটা বলছি না, তবে মানুষ খেয়ে, বাড়ির লোক খেয়ে ভীষণ খুশি হয়। তো আস্তে আস্তে সব হয়ে যায়। এই যে আমার মোটামুটি হয়ে গেছে, আর মাম্মাম এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি আজকে ডাইনিং টেবিলটাইতেই দিচ্ছি বাবাকে। আমরা জেনারেলি কী হয়, যে ঘরে টিভি আছে সেই ঘরেই আমরা সবাই মিলে গোল করে বসে খাই, একদম ছোটোবেলার মতো, পুরো পা বাবু হয়ে বসে। আর মাম্মামকেও সেটাই আমি শিখিয়েছি, পা বাবু হয়ে বসে, হাত যেন কোলের ওপরে থাকে, মাটির ওপরে না থাকে, এইভাবেই আমরা ইন জেনারেল খাই। তবে ডাইনিং টেবিলটা মাঝে মাঝে ওই শোপিস হিসাবে পড়ে থাকে, খাওয়া সেরকম হয় না। তো আজকের তবে বাবা আর আমার যদি দিদা দাদু আসে, তখন আমি এই টেবিলের ব্যবহারটা করি বেশিরভাগ সময়। আর ওই যে ও লাঞ্চ ব্রেকে চলে এসেছে, মাম্মাম ভীষণ এক্সাইটেড, ওর বাবাইকে বলছে আজ বাবার জন্মদিন, মানে ওই আর কি যেটা হয় বাচ্চাদের। ওর বাবাও তো জানে, তবে মাম্মামের একটা আলাদাভাবে। তো এই যে বাবার বাবাকে আমি দিয়ে দিয়েছিলাম, আমরা এখন একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব। আর রইল কিছু মুহূর্ত। তো আজকের এতটাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা।